Welcome students. Hope you are ready to be successful. পেন পেপার সাথে নিয়ে প্রস্তুত সকলকে এই ভিডিওতে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্স। আজকে আমাদের আলোচনার বিষয় হবে নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয় বল। কারণটা থেকে বুঝতে পারছি যেটা নিউক্লিয়াস সংক্রান্ত কোনো একটি বিষয়। নিউক্লিয় বল হলো সেই বল যে বল নিউক্লিয়াসকে স্থায়িত্ব প্রদান করে। এই বলটার কাজ কি? নিউক্লিয়াসকে স্থায়িত্ব প্রদান করা। নিউক্লিয়াসকে স্থায়িত্ব প্রদান করা। তাহলে তোমরা প্রথম আমাকে প্রশ্ন করবে যে নিউক্লিয়াস কবে অস্থায়ী ছিল। তার আগে তোমরা আমায় বলো তো নিউক্লিয়াসের সংজ্ঞায় আমরা কি বলেছি? পরমাণুর কেন্দ্রে যে ক্ষুদ্র স্থানে বা যে ক্ষুদ্র পরিসরে পরমাণুর সমস্ত ভর ও ধনাত্মক আধান কেন্দ্রীভূত থাকে সেটা হলো নিউক্লিয়াস। তার মানে একটা ক্ষুদ্র স্থান যেখানে নাকি পরমাণুর সমস্ত ধনাত্মক আধান কেন্দ্রীভূত রয়েছে। পরমাণুর মধ্যে যে অবপারমাণবিক কণাগুলো আছে তার মধ্যে কোন কণার জন্য নিউক্লিয়াসের চার্জ ধনাত্মক হয়? তোমরা বলবে প্রোটন। এখানে কতগুলো প্রোটন আছে? অনেকগুলো প্রোটন আছে, মোর দেন ওয়ান প্রোটন থাকে একটা নিউক্লিয়াসে। প্রথমেই তোমরা বলো, আমরা ছোটবেলা থেকে শিখে আসছি স্থির তড়িৎ আকর্ষণ ও বিকর্ষণ বল সম্পর্কে, যে দুটি সমপ্রকারের আধান পরস্পরকে বিকর্ষণ করে। সমপ্রকারের আধানগ্রস্ত দুটি কণা পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে এক্ষেত্রেও একটা নিউক্লিয়াসের মধ্যে থাকা দুটো প্রোটনের পরস্পরকে বিকর্ষণ করার কথা, ফলে তারা পরস্পর থেকে দূরে সরে যাওয়ার কথা। প্রোটনগুলো যদি দূরে সরে যেত তাহলে নিউক্লিয়াসটা কি ভেঙে যেত, কিন্তু বাস্তবে তো নিউক্লিয়াস সুস্থিত, নিউক্লিয়াস ভেঙে যায় না। প্রশ্ন হচ্ছে কেন? তার কারণ নিউক্লিয়াসের মধ্যে যেমন ধনাত্মক তড়িৎগ্রস্ত প্রোটনও থাকে তেমন তার মধ্যে নিউট্রাল আরেকজনও থাকে, তার নাম হচ্ছে নিউট্রন, যে প্রোটনের থেকে সামান্য ভারী। বলা হচ্ছে এই নিউক্লিয়াসের মধ্যে আরেকটা অপারমাণবিক কণা রয়েছে যার নাম হচ্ছে মেসন কণা। মেসন কণা, এই মেসন কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে, পারস্পরিক রূপান্তরের মাধ্যমে, মেসন কণার বিনিময়ের মাধ্যমে প্রোটন ও নিউট্রনে পারস্পরিক আদান প্রদানের ফলে প্রোটন নিউট্রনের মধ্যে এই মেসন কণার আদান প্রদানের ফলে নিউক্লিয়াসের মধ্যেই প্রতিনিয়ত নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয়। নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয়। এই রূপান্তরের ফলে একটা তীব্র আকর্ষণ বল সৃষ্টি হয়, যে আকর্ষণ বলটা নিউক্লিয়াসের সমস্ত নিউক্লিয়নগুলিকে, মানে প্রোটন ও নিউট্রনগুলিকে নিউক্লিয়াসের ওই ক্ষুদ্র জায়গার মধ্যে সীমাবদ্ধ রেখেছে, ওই 1 ফার্মি রেডিয়াসের মধ্যে ধরে রেখেছে। এই বলটি হলো নিউক্লিয় বল। আমরা তাহলে নিউক্লিয়ার বলের সংজ্ঞায় কি বলতে পারি সেটা দেখে নেব। পরমাণুর নিউক্লিয়াসে মেসন কণার আদান প্রদানের ফলে প্রোটন ও নিউট্রনের মেসন কণার আদান প্রদানের দ্বারা লিখি। মেসন কণার আদান প্রদানের দ্বারা প্রোটন ও নিউট্রনের পারস্পরিক রূপান্তরের ফলে সৃষ্ট যে তীব্র আকর্ষণ বল নিউক্লিয়াসকে স্থায়িত্ব প্রদান করে, তাকে নিউক্লিয় বল বলে।
নিউক্লিয় বল বলে। এই নিউক্লিয় বলের পরিমাপ কি হবে, এই নিউক্লিয় বল কি পরিমাণ, সেটার ধারণা পাই আমরা আইনস্টাইনের তত্ত্ব থেকে। আইনস্টাইনের তত্ত্ব কি বলছে একটু দেখে নেব। আইনস্টাইনের খুব বিখ্যাত সমীকরণ একটা আছে ভর ও শক্তি সংক্রান্ত। যদি একটা কোনো বস্তুর ভর, কোনো পদার্থের ভর m হয়, m পরিমাণ ভরকে আমরা শক্তিতে এবং ই পরিমাণ শক্তিকে আমরা m পরিমাণ ভরে রূপান্তরিত করতে পারি। আইনস্টাইন বলেছিলেন যে এ মহাবিশ্বের মোট ভর ও শক্তির পরিমাণ ধ্রুবক, কিন্তু তুল্যাঙ্ক পরিমাণ শক্তিকে তুল্যাঙ্ক পরিমাণ ভরে, তুল্যাঙ্ক পরিমাণ ভরকে তুল্যাঙ্ক পরিমাণ শক্তিতে রূপান্তরিত করা সম্ভব। এবং এই রূপান্তর সংক্রান্ত তিনি একটি সমীকরণ দিয়েছিলেন, সেটি হলো E = mc²। m পরিমাণ ভরকে যদি আমরা E পরিমাণ শক্তিতে রূপান্তরিত করি, সেই পরিমাণটা হবে E = mc², যেখানে c হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, আলোর গতিবেগ। ওকে, E = mc²। একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে কি ঘটনা ঘটে দেখে নেব। যদি এটা একটা নিউক্লিয়াস হয়, ধরলাম একটি নিউট্রনের ভর mn, একটি প্রোটনের ভর mp, p ফর প্রোটন, mp, একটি নিউট্রনের ভর m সাবস্ক্রিপ্টে লিখলাম n, নিউট্রন। ধরলাম একটি নিউক্লিয়াসের মধ্যে n নাম্বার অফ নিউট্রন আছে, মানে n সংখ্যক নিউট্রন আছে, আর p সংখ্যক প্রোটন আছে। ওকে, p সংখ্যক প্রোটন আছে। তাহলে n সংখ্যক নিউট্রনের মোট ভর কত হবে? একটি নিউট্রনের ভর mn, nটি নিউট্রনের ভর হবে n × mn। p সংখ্যক প্রোটনের মোট ভর কত হবে? একটি নিউট্রনের ভর একটি প্রোটনের ভর mp, তাহলে pটি প্রোটনের ভর হবে p × mp। এদেরকে যোগ করলে মোট যে ভর হয়, সেই ভরটাই হওয়ার কথা একটি নিউক্লিয়াসের মোট ভর। এরপর বাস্তবে একটা নিউক্লিয়াসের ভর নিয়ে দেখা যায়, যদি তার ভর m হয়, বাস্তব যে নিউক্লিয়াসের ভরটা এই মোট যোগফলের থেকে কিছুটা কম হয়। সেই পার্থক্যকে আমরা উপস্থাপন করলাম m মাইনাস এই পুরো যোগফলটা দিয়ে, তাকে একটা ছোট্ট টার্ম দিয়ে উপস্থাপন করলাম ∆m। কি দেখতে পাচ্ছি যে এই পরিমাণ ভরের কোনো হিসেব পাচ্ছি না। এই পরিমাণ ভরই তো থাকার কথা। একটা জায়গায় 1 কিলো চাল আর 1 কিলো আলু আছে, তাহলে তার মোট ভরটা 2 কিলোই হওয়ার কথা। যদি হঠাৎ করে সেটা 2.98 কিলো হয়ে যায়, তখন আমাদের মনে প্রশ্ন আসবে ওই 0.02 কিলোটা গেল কোথায়? সেই পরিমাণটাই ধরো এটা, যে এই পরিমাণ প্রোটন ছিল, এই পরিমাণ নিউট্রন ছিল, এদের মোট ভর এটা, কিন্তু মোট ভর যেখানে আছে সেই জায়গাটার মোট ভরই হচ্ছে তার থেকে কিছুটা কম হয়ে যাচ্ছে, তার থেকে কিছুটা কম হয়ে যাচ্ছে। এটা -m করলাম, এটা বেশি এটা কম, তাহলে এখান থেকে সেই পরিমাণটাকে আমরা বাদ দিলাম, তাহলে এই ভরের থেকে এই ভরটা কিছুটা কম হয়ে যাচ্ছে। এই পুরো রাশিটাকে লিখলাম আমরা ∆m। ক্লিয়ার? তাহলে এই পার্থক্যটাকেই আমরা বলছি ভর ত্রুটি। এর নাম দিয়েছি কি? ভর ত্রুটি। একটি পরমাণুর ভর ত্রুটি। এই ভরটা গেল কোথায়? উড়ে তো যায়নি। আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী এই যে ভরটা, যে পরিমাণ ভরের হ্রাস ঘটলো, এই ভরটা অ্যাকচুয়ালি হ্রাস ঘটেনি, এ শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে এই ভরকে যদি শক্তিতে রূপান্তরিত করি আইনস্টাইনের সমীকরণ দিয়ে, কি পরিমাণ শক্তি পাবো? যদি সেই শক্তির পরিমাণ E হয়, তাহলে সেটা অবশ্যই সমান হবে E ∆mc², E = ∆mc²। এই পরিমাণ শক্তিই হলো অ্যাকচুয়ালি কিন্তু সেই শক্তি, যে শক্তি প্রোটন ও নিউট্রনগুলোকে এক জায়গায় ধরে রেখেছে, মানে এটাই হলো নিউক্লিয় বল। তাহলে টার্মে এর নাম বল বা ফোর্স থাকলেও আমরা বুঝতে পারছি কি এটা কোনো বল নয়, এটা এক প্রকার শক্তি। তাহলে এখান থেকে একটা কনক্লুশন দিতে পারি যে নিউক্লিয় বল কোনো বল নয়, এটি এক প্রকার শক্তি।
এই যে ভর ত্রুটির সংজ্ঞাটা আমরা লিখে ফেলতে পারি। ভর ত্রুটি আমরা কাকে বলছি? কোনো পরমাণুর সংজ্ঞাটা লিখে ফেলছি একটু। কোনো পরমাণুর নিউক্লিয়াসের প্রকৃত ভর তার প্রোটন ও নিউট্রনগুলির মোট ভরের তুলনায় যতটা কম হয় তাকে ওই নিউক্লিয়াসের ভর ত্রুটি বলি। ক্লিয়ার? তাহলে নিউক্লিয় বল কি, নিউক্লিয় বল কিভাবে উৎপন্ন হচ্ছে, ভর ত্রুটি জিনিসটা কি, আমরা সবটা এখানে পরিষ্কারভাবে বুঝতে পারলাম। আচ্ছা, এই নিউক্লিয় বলটা কি এতই শক্তিশালী যে এখানে প্রোটনের যে বিকর্ষণ বল, প্রোটন দুটো ধনাত্মক তড়িৎগ্রস্ত আধান আসে মানে তো বিকর্ষণ বল তো কাজ করছে, তাহলে তাকে প্রতিহত করতে পারে? উত্তর হবে হ্যাঁ। এই বলটা কুলম্বীয় বিকর্ষণ বল, মানে কুলম্বীয় বল বা মহাকর্ষীয় বল, এই সমস্ত বলের থেকে অনেক বেশি শক্তিশালী। কিন্তু এই বল শুধুমাত্র এই নিউক্লিয় ব্যাসার্ধের মধ্যেই, মানে নিউক্লিয় ব্যবধানেই কাজ করে, নিউক্লিয়াসের বাইরে এই বলের কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, নিউক্লিয় বলের যে বৈশিষ্ট্যগুলো হয় সেটা ছোট্ট করে আমরা পয়েন্ট আউট করি। বৈশিষ্ট্য: নিউক্লিয় বল, এই বল প্রথমত তীব্র আকর্ষণধর্মী বল, তীব্র আকর্ষণধর্মী বল। 2, নিউক্লিয়াসের মতো ক্ষুদ্র স্থানেই এর অস্তিত্ব রয়েছে। নিউক্লিয়াসের বাইরে এই বলের কোনো অস্তিত্ব নেই। 3 নম্বর পয়েন্ট, এই বল কুলম্বীয় বল ও মহাকর্ষীয় বলের তুলনায় অনেক বেশি শক্তিশালী। নিউক্লিয় একটা কতটা শক্তিশালী তার ধারণা দেওয়ার জন্য একটা কথা বলবো। নিউক্লিয় বল মহাকর্ষীয় বলের থেকে তুলনায় প্রায় 10⁻40 টাইমস, 10⁻40 গুণ শক্তিশালী। তাহলে বুঝতে পারছো এই বল কত শক্তিশালী। ক্লিয়ার? এই বলটাই নিউক্লিয়াসকে স্থায়িত্ব প্রদান করেছে, যাকে বলছি আমরা নিউক্লিয় বল। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো নিউক্লিয় বল কি, নিউক্লিয় বল কেন সৃষ্টি হয়েছে, ভর শক্তির রূপান্তর সংক্রান্ত আইনস্টাইনের সমীকরণটা কি, নিউক্লিয় বলকে কিভাবে পরিমাপ করব, এখান থেকে কি ধারণা পেলাম, নিউক্লিয় বল নামে বল হলেও সে এক প্রকার শক্তি। ভর ত্রুটি কি আমরা জানলাম, নিউক্লিয় বলের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিলাম। আজকের ক্লাস এই পর্যন্তই। ফিরে আসবো নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। নেক্সট টপিকের আমাদের আলোচ্য বিষয় হবে পরমাণুর নিউক্লাইড সংক্রান্ত কতগুলো গুরুত্বপূর্ণ টার্ম আর তাদের বিস্তারিত বিশ্লেষণ। তারা হলো আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোস্টার, আইসোডায়াফার। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এইগুলো প্রত্যেকটার
ডেফিনেশন, তার এক্সাম্পল জানা এবং তাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা আমাদের খুব প্রয়োজন বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ার করার জন্য। তাই তোমরা অবশ্যই এই ভিডিওটি কমপ্লিট করবে। আজকের ক্লাস এই পর্যন্তই। গুড বাই, স্টে কানেক্টেড, টেক কেয়ার।